ভিয়েতনামের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ভিয়েতনামের মাটিতে আজ আমাদের 6 নম্বর দিন। আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি দানাং থেকে হইয়ানের উদ্দেশ্যে। দানাং বিচকে তাই বিদায় জানিয়ে আমরা চললাম হইয়ানে। হইয়ান যেতে আমাদের সময় লাগবে গাড়িতে ওই 40 মিনিট মতন। তাই যাওয়ার আগে গাড়িতে যেতে যেতেই বিচটাকে আরেকবার দেখে নিচ্ছি। আজকে এত রোদ ঝলমল করছে, তাই বিচটা আরও সুন্দর লাগছে। হইয়ানে আমরা একটা দিন থাকবো। এই হইয়ানের ডে ট্রিপও হয়। দানাং থেকে অনেকে গাড়ি করে বা ট্যুরিস্ট বাসে করে যান, গিয়ে ওখানে সারাটা দিন থাকেন, আবার সন্ধেবেলা ব্যাক করেন। কিন্তু আমরা সেটা করছি না, আমরা একটা দিন ওখানেই থাকবো। ওখানে লণ্ঠন মার্কেটটা নাকি ভীষণ সুন্দর, আর রাত্রিবেলা যখন রাস্তায় পুরো লণ্ঠন দিয়ে সাজানো থাকে তখন নাকি আরও সুন্দর লাগে। তাই ওই দৃশ্যটা দেখব বলেই আমরা একটা দিন ওখানে থাকছি। এগুলো প্রত্যেকটা কটেজ। এখানে যারা ট্যুরিস্ট আসেন তারাও থাকেন। আর আমাদের হোটেলটা একদম বিচের সামনে, এটা একটু ব্যাক সাইড, কিন্তু তাও হোটেলগুলো এত সুন্দর আর বড় বড়, সত্যিই দেখে চোখ জড়িয়ে যায়। এই যে ডান দিকে মূর্তিগুলো দেখা যাচ্ছে, এগুলো প্রত্যেকটা মার্বেলের বানানো। এখানের প্রত্যেকটা হোটেলের সামনে বা ঘরবাড়ির সামনে দেখছি এরকম মূর্তি রাখা থাকে। এটা বোধহয় এখানকার ট্র্যাডিশন। মার্বেল মাউন্টেনে আপনারা যেমন দেখেছিলেন যে কত বড় বড় বুদ্ধ মূর্তি, এগুলো অত বড় না হলেও কিন্তু বেশ খানিকটা বড়। ওই যে দেখুন, বলতে বলতে দেখা যাচ্ছে ডান দিকে মার্বেল মাউন্টেনের লিফটটা। এই মূর্তিগুলো আবার মা মেরির কোলে যিশু, কি সুন্দর দেখতে না? তবে এখানের বেশিরভাগই দেখছি ওই যিশু খ্রিস্টের মূর্তি, বুদ্ধের মূর্তি, এর সংখ্যাই বেশি। এখানকার বেশিরভাগ মানুষ তো বৌদ্ধিস্ট, তাই জন্যই বোধহয়। আমরা আস্তে আস্তে শহর থেকে গ্রামের দিকে প্রবেশ করছি। দুপাশে দেখুন কি সুন্দর ধান ক্ষেত। আর এই দিকটা দেখছি জনবসতি একদমই কম। এই যে সাইড থেকে বাসগুলো যাচ্ছে, এগুলো ট্যুরিস্ট বাস। আমরা হইয়ানে ঢুকে পড়েছি, আর কিছুক্ষণের মধ্যেই হোটেলে পৌঁছে যাব। এই শহরে প্রবেশ করে মনে হচ্ছে যেন একটা রূপকথার রাজ্যে প্রবেশ করলাম। এই যে এই সুন্দর বাড়িটা দেখছেন, এইটাই আমাদের হোটেল। আমি তো প্রথমে বিশ্বাসই করতে পারছিলাম না। দেখে প্রথম দিকে ভাবলাম এটা একটা কারুর হয়তো নিজস্ব বাড়ি, উনি এত সুন্দর করে সাজিয়ে রেখেছেন, কিন্তু এটা যে হোটেল সত্যিই বুঝতে পারিনি। এই যে চেয়ারগুলো পাতা আছে, এগুলো ব্রেকফাস্ট কাউন্টার। সকালবেলা এখানেই ওনারা ব্রেকফাস্ট দিয়ে যাবেন। যদিও হোটেলটা খুব একটা বড় নয়, একদম ছোটোর মধ্যে, কিন্তু ছোট হলেও ভীষণই সুন্দর। আর এইটা হলো আমাদের রুম। ঢুকতেই দেখলাম একটা ওপেন স্পেস, তারপরে কাবার্ড, আর তার পাশেই বেড, আর বেডের পাশেই রয়েছে খুব সুন্দর একটা জানালা। আর সিলিংটাও দেখুন কি সুন্দর কাজ করা। যদিও এই রুমের সব থেকে আমার ভালো লেগেছে এই জানালাটা। এই জানালা থেকে যে এত সুন্দর একটা দৃশ্য দেখা যাবে সত্যিই ভাবা যায় না। এই প্রত্যেকটা বাড়িই কিন্তু এক একটা হোটেল। প্রতিটা হোটেলই যেন একটা অন্যরকম সৌন্দর্য। আর এই হইয়ানে প্রবেশ করার পর থেকেই লক্ষ্য করছি এখানে সব বাড়িঘর হোটেলে লণ্ঠন লাগানো আছে। এই শহরটা তো লণ্ঠনের জন্যই বিখ্যাত, আর তাই এর নাম লণ্ঠন শহর। যাই হোক, ওয়াশরুমটাও কিন্তু ছোটোর মধ্যে বেশ সুন্দর। এর পাশেও একটা ছোট্ট জানালা মতো আছে, যদিও তার সামনে পাঁচিল দেওয়া, সামনে কি আছে খুব একটা ভালোভাবে দেখা যাচ্ছে না। তাও উকি মেরে দেখলাম বাঁ সাইডে বেশ সুন্দর সুন্দর গাছ লাগানো আছে। হোটেলে ঢোকার পর ফ্রেশ হয়েই আমরা বেরিয়ে পড়েছি। যদিও লন্ঠন শোটা রাত্রিবেলাই হবে, তাও সকালবেলা গোটা শহরটাকে কেমন লাগে সেটা দেখার জন্যই বেরোনো। প্রত্যেকটা জায়গার তো একটা আলাদা রকম সৌন্দর্য, রাত্রিবেলা আলাদা রকম আর দিনের বেলা আলাদা রকম। তবে হইয়ানে আসার পর থেকেই বেশ গরম লাগছে জানেন, আর দিনের বেলা এত রোদ যে একটুও হাঁটা যাচ্ছে না। তাই জন্য একটু টুপি দেখছি, যাতে অন্তত মুখটা গার্ড হয়।
এই যে এই চোঙার মতো টুপিগুলো, এগুলো এখানকার ট্র্যাডিশনাল টুপি। তাই ভাবলাম এখানে যখন এসছি একটু ওনাদের মতো করেই সাজি। ছবি আঁকা টুপিগুলো খুব পছন্দ হচ্ছিল, কিন্তু অনেক বেশি দাম বলছিল, তাই ওগুলো আর নিইনি। এই টুপিটাও কিন্তু খুব একটা খারাপ লাগছে না বলুন। আর এই যে পেছনের লেকটা আপনারা দেখছেন, এখানেই লন্ঠন শো হবে। গোটা ঝিলটা নাকি রাত্রিবেলা পুরো নৌকাতে ভরে যায়, আর প্রতিটা নৌকায় জ্বলে লন্ঠন। তাই সব কিছু মিলিয়ে এই জায়গাটার সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে যায়। এখানকার রিক্সাগুলো কীরকম অদ্ভুত, তাই না? যাত্রীদেরকে ওনারা সামনে বসিয়েছেন আর পিছনে দেখুন নিজেরা প্যাডেল করছে। হয়তো আমরা প্রথম দেখছি বলে আমাদের অদ্ভুত লাগছে, ওনারা দেখতে দেখতে অভ্যস্ত। এই ব্রিজটা ধরে আমরা এখন ওপারে যাব। যেতে যেতেই দেখলাম কিছু মানুষ ফল বিক্রি করছে, আর ওনারা খুব রিকোয়েস্ট করছিল যে এই ফলের ঝুড়িটা নিয়ে ফটো তুলতে। আমিও খুব উৎসাহিত হয়ে ফলের ঝুড়িটা অনেকক্ষণ নিয়ে ফটো ভিডিও সব কিছুই তুললাম। যদিও ঘাড়ে খুব লাগছিল, কিন্তু তবুও ভাবলাম ওনারা যখন বলছেন তখন এই সুযোগ কি আর ছাড়া যায়। তাই কষ্ট হলেও অনেকক্ষণ ওই ফলের ঝুড়িটা নিয়ে ফটো তুলেছিলাম। কিন্তু ও বাবা, পরে বুঝলাম এটা ওনাদের একটা বিজনেস স্ট্র্যাটেজি। প্রথমে ওনারা আপনাদের এমনি রিকোয়েস্ট করবে যে তুমি ফলের ঝুড়িটা নাও, নিয়ে এমনি ফটো ভিডিও তোলো। এবার আপনার যখনই ফটো তোলা হয়ে যাবে তারপরেই ওনারা ইনসিস্ট করবে কিছু ফল কেনার জন্য। কিন্তু আপনিও তো তখন রিকোয়েস্টটা ফেলতে পারবেন না, কারণ আপনি ওনার ঝুড়িটা নিয়ে ফটো তুলেছেন, তাই জন্য আপনাকে ফল কিনতেই হবে। তাই আমরাও কিছু ফল কিনেছিলাম। এই যে ফলের মধ্যে এইটা এক রকমের ফল, খেতে কিন্তু খারাপ নয় জানেন, অনেকটাই আমাদের লিচুর মতন, কিন্তু খোসাটা লিচুর মতো অতটা পাতলা নয়, একটু মোটা মতন, আর গোটা গাটা কাটা কাটা। যাই হোক, ফল কেনাও হলো আর খাওয়াও হলো। তারপরে আমরা ব্রিজ পেরিয়ে এই পারে চলে এসেছি। ও মা, তারপরেই দেখলাম এই স্কুটিগুলো। আমাদের দেশেও স্কুটি চলে, কিন্তু এত কিউট কিউট স্কুটি কখনো চোখে পড়েনি। যদি নিয়ে যাওয়া যেত, সত্যিই আমি এখান থেকে একটা নিয়ে যেতাম। আর এই যে প্রত্যেকটা বাড়ির সামনে টেবিল পাতা, এগুলো কিন্তু প্রতিটা রেস্টুরেন্ট। এখন এই জায়গাগুলো একদম ফাঁকা, কিন্তু রাত্রিবেলায় চেহারা একদম বদলে যায়। প্রতিটা রেস্টুরেন্টেই প্রচুর ভিড় হয়ে যায়। এই দিনের বেলাটা যেহেতু প্রচণ্ড রোদ আর গরমও ঠিক সেই রকম, তাই লোকজন অতটাও নেই। এইটা দেখে ভাবলাম একটা মন্দির মতো, মানে ওনাদের প্যাগোডা। তাই ঢুকে দেখলাম কি আছে, তবে এখানে ওনারা বললেন যে টিকিট কেটে ঢুকতে হয়। তাই আমরা আর ঢুকলাম না, কারণ প্যাগোডা তো অনেক দেখেছি, তাই ওটা আর দেখিনি। আর এই জায়গাটা বললেন যে ফ্রি এন্ট্রি, তাই এইখানটা একটু উঁকি মেরে দেখলাম কি আছে। এটা ওই প্যাগোডা মতনই, ওনারা এখানে এসে প্রার্থনা করেন। আর এই জায়গাটা পেরোনোর পরই শুরু হয়ে যাচ্ছে মার্কেট। যদিও এটা হইয়ানের মেন মার্কেট নয়, মেন মার্কেটের ভিডিও আমি আপনাদের পরে দেখাবো। তবু এই লন্ডন সিটির আশেপাশে এটাই হলো একটা ছোট্ট মার্কেট। কত সুন্দর সুন্দর চাবির রিং, পেন্টিং, আরও কত বিভিন্ন ধরনের জিনিস বিক্রি হচ্ছে, আর প্রত্যেকটা জিনিসই খুব কিউট। তবে আমরা এখান থেকে কিছুই কিনবো না, কারণ অলরেডি আমরা বেশ কিছু জিনিস কিনে নিয়েছি। আর যে মেন মার্কেটটা আছে হইয়ানের, সেইখানে গেলেও যদি কিছু পছন্দ হয়, সেই জন্য এইখানে লোভটা একটু সংবরণই করছি। না কিনলেও দেখতে তো ক্ষতি নেই, তাই এত সুন্দর সুন্দর জিনিসগুলো দেখতে দেখতেই মন ভরে যাচ্ছে। এখানকার মেন আকর্ষণ যেহেতু লন্ঠন, তাই প্রত্যেকটা দোকানেই দেখছি লন্ঠন ঝুলছে। আমরা হোটেল থেকে খুব তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে বেরিয়ে এসেছিলাম, কিছু খাওয়াও হয়নি, আর লাঞ্চের টাইমও বেশ পেরিয়ে গেছে, তাই খিদেও পাচ্ছে খুব। প্রথমে ভেবেছিলাম এখান থেকেই কিছু খেয়ে নেব, কিন্তু লাঞ্চের মতো এখানে কিছু নেই। স্ন্যাক্স বা কোল্ড ড্রিঙ্কস এই ধরনের জিনিসপত্রই দেখছি এখানে বেশি পাওয়া যাচ্ছে। দুপুরবেলাটা একটু ভারী খাবার না হলে তো হয় না, তাই জন্য আমরা একটু হোটেলের খোঁজ করছিলাম। এই টুপির ওপরে আঁকাগুলো কি সুন্দর, তাই না? যদিও এত কিছু দেখছি, কিন্তু দেখে তো আর পেট ভরবে না, তাই খিদেও পাচ্ছে খুব। আমাদের হোটেলের সামনেই দেখেছিলাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, তাই আমরা ঠিক করলাম যে এদিক ওদিক না ঘুরে সময় নষ্ট করে একেবারে ওই রেস্টুরেন্টটায় চলে যাব। এই যে আমরা চলে এসেছি ইন্ডিয়ান রেস্টুরেন্টে।
আমরা বেশি কিছু না ভেবে একটা বিরিয়ানি, একটা ভেজ পোলাও আর রায়তা অর্ডার দিয়েছিলাম। বুঝতে পারছিলাম না খাবারগুলো কেমন হবে, কিন্তু খাওয়ার পর দেখলাম খাবারগুলো বেশ ভালো খেতে। এগুলোর সাথে যেহেতু কোনো চিকেনের আইটেম অর্ডার দিইনি, তাই ভাবছিলাম যে কেমন লাগবে, কিন্তু শুধু খেতেও দেখলাম খুব একটা খারাপ লাগছে না, ভালোই লাগছে। তবে এখানকার লোকাল ফুডের থেকে ইন্ডিয়ান ফুডের দাম অনেকটাই বেশি। যদিও আমরা চেষ্টা করছি সব জায়গাতে লোকাল ফুড খাওয়ার, কিন্তু এখানে খুব একটা ভালো লোকাল ফুড পেলাম না, তাই জন্য এই রেস্টুরেন্টটায় খেলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন যাচ্ছি কোকোনাট বোটের উদ্দেশ্যে। এই কোকোনাট বোটের ভিডিও তো আপনারা আগেই দেখেছেন, সেই জায়গাতেই আমরা এখন যাচ্ছি। ওই জায়গাটাও মেন সিটি থেকে অনেকটা দূরে, তাই আমরা দুজনে দুটো গ্র্যাব বুক করে নিয়েছিলাম। প্রায় 40 মিনিট মতো লাগলো আমাদের পৌঁছাতে। এইখানে টিকিট কাটতে হবে, আর তারপরই ওনারা আমাদের বোট দেবেন। ওনারা বললেন গোটা রাইডটা 1 ঘন্টা মতন লাগবে। আমরা যেরকম সচরাচর নৌকা দেখে থাকি, এই নৌকাগুলো কিন্তু সেরকম নয়, একদম গোল, পুরো নারকেলের মতো, তাই জন্যই বোধহয় এর নাম কোকোনাট বোট। এই লেকটার ডান দিকে পুরো রেস্টুরেন্ট, অনেকে বসে দেখছি আবার খাবারও খাচ্ছে। এই বোটে চাপার পর প্রথমে একটু ভয় ভয় করছিল, ভাবছিলাম যদি পড়ে যাই, কিন্তু যিনি বোটটা চালাচ্ছেন উনি দেখছি ভীষণ ভালো করে চালাচ্ছেন, আস্তে আস্তে। আর যত সামনের দিকে এগোচ্ছি উৎসাহ আরও দ্বিগুণ হয়ে যাচ্ছে। আমাদের দুজনের মাথায় এই যে ফুল ফুল টুপি দুটো দেখছেন, এগুলো ওনাদের বোটেই ছিল। বোটে যখন কেউ চাপে তখন ওনারা ওই টুপিগুলো পরতে দেন, যাতে ফটোতে দেখতে ভালো লাগে। আমার তো আগেই একটা টুপি কেনা হয়ে গেছিল, তাও ওনারা যখন দিলেন তখন তার উপরেই পরে নিলাম। পরে দেখলাম বেশ ভালোই লাগছে। এই লেকের চারদিকটা কি সুন্দর গাছপালায় ঘেরা, যত সামনের দিকে এগোচ্ছি আরও বেশি ভালো লাগছে। হইয়ানে আসার পর থেকেই বেশ গরম লাগছিল, কিন্তু এই জায়গাটায় এসে দেখলাম একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে। আসলে একেই তো নদী, তার উপর আবার এত গাছপালা, তাই মনে হয় ওয়েদারটা এত সুন্দর। এই যাওয়ার রাস্তাটা খুব একটা বড় নয়, তাই যখন সামনে কেউ আসে তখন উল্টো দিক থেকে যারা আসে ওনারা দাঁড়িয়ে পড়েন। ওই টুপিটা পরার পর থেকে দেখলাম জানেন কীরকম খুলে খুলে যাচ্ছে। আসলে আটকাবার তো কোনো জায়গা নেই, যেহেতু আমি আগের টুপিটাই পরেছিলাম, তাই ওটা খুলে রেখেছি। সরু টানেল দিয়ে যেতে যেতে হঠাৎই দেখলাম এত বড় নদী। আমরা তো ভেবেছিলাম ওইটাই বুঝি দেখার জায়গা, ওই সরু টানেলের মধ্যে যাবে তারপরে বোটটা ঘুরিয়ে নেবে, কিন্তু না, হঠাৎই দেখলাম এই নদী। এইটাই হলো মেন জায়গা। এখানে অনেক রকমেরই অ্যাক্টিভিটি হচ্ছে। এখানকার ফিশারম্যানরা কিভাবে মাছ ধরে সেইটা দেখানো হচ্ছে। আবার একটা জায়গায় দেখলাম একটা ওপেন লঞ্চের মধ্যে অনেকে নাচ গানও করছেন, যে যার মতো আনন্দ করছেন আর কি। ওই যে দেখুন সামনে গোল করে ঘিরে আছে, ওইখানে কিভাবে ওনারা মাছ ধরেন ওইটাই দেখানো হচ্ছে। তবে মাছ ধরার পদ্ধতিটা আমাদের দেশের মতনই। আমাদের দেশে গ্রামে যেরকম জাল ফেলে মাছ ধরে, এখানেও ঠিক সেরকমভাবেই ওনারা দেখাচ্ছেন। ভিয়েতনামে আসার আগে আমার প্রথম আকর্ষণ ছিল এই রাইডটা। অনেক রিলে দেখেছিলাম এটা, দেখার পর থেকে আমারও ইচ্ছা হয়েছিল।
তো কেমন লাগলো? আমি এত এক্সাইটেড ছিলাম যে রাইডে উঠে তো পড়েছিলাম, কিন্তু ওঠার পর এত ভয় লাগছিল যে কি বলবো। ভাবছিলাম এই বুঝি বোটটা উল্টে যাবে। যদিও উনি শক্ত করে ধরে থাকতে বলেছিলেন, কিন্তু হাতগুলো ঘামে স্লিপ খাচ্ছিল। উনি 1.5 মিনিট ধরে ঘুরিয়েছিলেন, কিন্তু 1.5 মিনিটটাই আমার কাছে 1.5 ঘন্টার সমান ছিল। তবে নামার পর যখন ভিডিওটা দেখলাম তখন নিজেরই বেশ ভালো লাগছিল। বাড়িতে এসে যখন এগুলো দেখব তখন এগুলোই তো এক একটা স্মৃতি হয়ে থাকবে, আর মনে পড়বে এই সুন্দর মুহূর্তগুলো। এই যে সামনের গ্যাদারিংটা, এইখানে ওনারা একসাথে নাচ গান করছেন। যে যার মনের মতো গান গাইছেন, যে যার মনের মতো নাচ করছেন, কোনো বাধ্যবাধকতা নেই। চলুন আপনাদের একটু সামনে গিয়ে দেখাই। এবার আস্তে আস্তে ফিরে যাওয়ার পালা। আসার সময় যেই সরু টানেলটা দিয়ে আমরা এসছি ওইখান দিয়েই ফিরে যাব। আপনাদের হইয়ানের যেই মেন মার্কেটটার কথা বলেছিলাম, এইখান থেকে আমরা ওই মার্কেটেই যাব। শুনেছি ওখানে নাকি খুব দামি দামি জামা কাপড়ের ছিট বিক্রি হয়, আর আপনি যদি কোনো ছিট পছন্দ করে ওনাদেরকে মাপ দিয়ে দেন, ওনারা কয়েক ঘন্টার মধ্যেই বানিয়ে দেন। বিভিন্ন দেশ বিদেশ থেকে মানুষ নাকি এখান থেকে জামা কাপড় বানায়, তাই ওইগুলো দেখতেই আমরা যাব, আর যদি কিছু কেনাকাটার থাকে সেগুলো করব। হইয়ানের পুরো মার্কেটের ভিডিও আমার পরের ব্লগে আপনাদের দেখাবো। আজকের মতো বিদায় নিচ্ছি, আর আমার হইয়ানের প্রথম ভিডিওর এই পার্টটা দেখা হবে আবার পরবর্তী ব্লগে। অবশ্যই জানাবেন। জন্য বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।